আইনটা আপনাদের জন্য দিয়েছি, পাশাপাশি সুনির্দিষ্ট প্রতিকার আইন। তো এখন আমরা আজকের ক্লাসের মাধ্যমে সাক্ষ্য আইনটা শেষ করতেছি। তো এই যে ছোট ছোট আইনগুলো শেষ হইলো, আপনার দায়িত্ব হচ্ছে এগুলো বারবার রিভিশন দেওয়া। যখন আমরা বড় সাবজেক্টগুলো শুরু করব তখন কিন্তু আপনি সময় পাবেন না, কারণ বড়গুলার মধ্যে ওইটার মধ্যেই সময় দিতে হবে। তো এই জন্য এখন যেটা পড়তেছেন বারবার ট্রাই করেন যে এটাকে রিভিশন দিয়ে একদম ইজি করে নেওয়ার জন্য। তো আজকের আলোচনাতে মূলত আমরা জাস্ট সাক্ষ্য আইনের A to Z একটা ওভারভিউ দেখার চেষ্টা করব, যে আমাদের সাক্ষ্য আইনটার মধ্যে কি কি গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে। এখানে আমরা জাস্ট ইংলিশ ভার্সনটা ব্যবহার করতেছি, যেহেতু জাস্ট একটা সম্পূর্ণ একটা রিভিশন। অলরেডি ক্লাসগুলোর মধ্যে কিন্তু আপনাদের বিস্তারিত নোট দেওয়া আছে। তো আমরা সাক্ষ্য আইনের মধ্যে আমরা কিন্তু পড়িয়েছি আপনাদেরকে যেভাবে মনে থাকে ওই সিরিজে। আজকে আমরা 1 নাম্বার থেকে দেখব যে কোন সেকশনটা গুরুত্বপূর্ণ, যেটা আপনি বারবার পড়বেন, যে কনসেপ্টটা বুঝার চেষ্টা করবেন। প্রতিটা সেকশন আমাদের কোনো কাজের না, আর বাস্তব জীবনেও আপনার কাজে আসবে না আদালতে। তো নর্মালি 7টা যে সাবজেক্ট আছে আমাদের, ওই 7টা সাবজেক্টের প্রতিটার মধ্যে আপনি যে কাজটা করার চেষ্টা করবেন, ওই প্রতিটা আইনের নাম্বারটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আইনটা কবে কার্যকর হইল, এই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, আর কিন্তু কিছু নাই। তাহলে সাক্ষ্য আইন বলেন বা তামাদি আইন বলেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন বলেন, প্রতিটা আইনের মধ্যে এই আইনের নাম্বারটা আমরা ব্যবহার করি। মাঝে মধ্যে আইনের নামটা না বলে শুধু নাম্বারটা ব্যবহার করি। ধরেন যে এভিডেন্স অ্যাক্ট 1872 না বলে আপনি যদি বলেন যে 1872 সালের 1 নাম্বার আইন, তাহলেও চলবে, কোনো সমস্যা নেই। এর জন্য এটা আপনার বাস্তব জীবনেও কাজে আসবে। আর এটা কবে থেকে কার্যকর হইল, বার কাউন্সিলভুক্ত যে 7টা সাবজেক্ট আছে ওইটা জাস্ট আপনি আপনার পড়ার টেবিলের সামনে একটু হ্যান্ড নোট করে রাখবেন, এটা আপনার কাজে দিবে। এরপরে ধরেন যে সাক্ষ্য আইনের মধ্যে 1 থেকে নিয়ে 4 নাম্বার সেকশন পর্যন্ত সরাসরি এখান থেকে পরীক্ষা আসার মতো কিছুই নেই। বোঝার জন্য জাস্ট আমাদেরকে যে কাজটা করতে হয়, এই যে মে প্রিজিউম, শেল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফটা জাস্ট একটু আপনারে বুঝতে হয়। এটা ছাড়া ডেফিনেশনের ভিতরে এই যে 3 নাম্বারে আমাদের কিছু ছোটখাটো ব্যাখ্যা দেওয়া আছে, পরীক্ষা এমসিকিউতে আসে না, কিন্তু সাক্ষ্য আইনটা বোঝার জন্য আমাদের কাজে লাগে। তার মানে এটার মধ্যে অতটা জটিল কিন্তু কিছু নাই। তাহলে মে প্রিজিউম দ্বারা আমরা অলরেডি বুঝে গেছি যে মে প্রিজিউম হচ্ছে এমন একটা জিনিস, যদি আদালত মে প্রিজাম্পশনে যায়, এর মানেটা হচ্ছে ওই বিষয়টা সম্পর্কে আদালত আপনারা বলতে পারে যে আমি আপনার এটা গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আপনি এটা প্রমাণ না করবেন। আর শেল প্রিজাম্পশন হইলে আদালত আপনারা কিচ্ছু বলবে না, যেইভাবে আপনি দিবেন ওইভাবেই গ্রহণ করবে যতক্ষণ পর্যন্ত এইটা মিথ্যা প্রমাণিত না হয়, এটা সত্য বলেই থাকবে। তাহলে মে প্রিজাম্পশনটার মধ্যে সত্যও হইতে পারে, মিথ্যাও হইতে পারে। শেল প্রিজাম্পশন হইলে এটা সত্য ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এটা অপরপক্ষ মিথ্যা বলে প্রমাণিত না করতেছে। আর সর্বশেষ হচ্ছে আমাদের কনক্লুসিভ প্রুফ, যখন একটা প্রমাণিত হবে, আদালত ওই বিষয়ের উপর কোনো এডিশনাল এভিডেন্স নিতে পারবে না। তাহলে এই 3টা শব্দ জাস্ট আমরা বেসিক করতে মনে রাখবো। মে প্রিজাম্পশন, মিথ্যা প্রমাণ করা যাইতে পারে। শেল প্রিজাম্পশন, সত্য বলে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ তাকে আমরা মিথ্যা প্রমাণ না করি। আর কনক্লুসিভ প্রুফ হইলে ওইটাকে মিথ্যা প্রমাণ করার কোনো এভিডেন্স দেওয়া যাবে না। এই বেসিক জিনিসটা মনে রাখলে যথেষ্ট, এর চাইতে বেশি কিন্তু কিছু নাই। মূল সাক্ষ্য আইনের আমাদের শুরু হয় যেটা 5 নাম্বার থেকে নিয়ে 55 পর্যন্ত। এর কনসেপ্ট হচ্ছে আদালতে আমরা প্রাসঙ্গিক বিষয় ছাড়া অন্য বিষয়ে সাক্ষ্য প্রমাণ দিতে পারি না। এখন কোনটা প্রাসঙ্গিক বিষয় হবে, 5 নাম্বার থেকে এই 55 পর্যন্ত আমাদেরকে বলে যে এই এই জিনিসগুলো প্রাসঙ্গিক হইতে পারে। তো এই যে আমরা কথাটা বললাম 5 নাম্বারে, ওই কথাটাই বলে যে এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্ট ইন ইস্যু, আর হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট। তো এই ইংরেজিটা আমরা এই জন্য হাইলাইট করেছি, কোট আনকোট এটা দিয়ে আপনারা বলতে পারে যে এটা কত নাম্বার সেকশনে আছে, যে আমরা আদালতে সাক্ষ্য দিতে পারি বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে কত ধারায় আছে। বাংলায়ও থাকতে পারে, ইংরেজিতেও থাকতে পারে। এই জন্য 5 নাম্বার সেকশনটা এতটুকুই গুরুত্বপূর্ণ, এর বাইরে আর কিছুই নেই। তাহলে আদালতে আমরা 2 বিষয়ে সাক্ষ্য দিতে পারবো। একটা হচ্ছে যে আমাদের মূল বিবেচ্য বিষয় যেটাকে আমরা বলি যে ফ্যাক্ট ইন ইস্যু, আর হচ্ছে ওই ইস্যুটাকে আনুষঙ্গিক আরো যা কিছু আছে সেটা। 5 নাম্বার যখন আমরা পড়বো এই রেলিভেন্ট ফ্যাক্ট কাকে বলে, কোনটা কোনটা হবে, বলতেছে যে 6 নাম্বার থেকে 55 পর্যন্ত
প্রতিটাই হচ্ছে আমাদের রেলিভেন্ট ফ্যাক্ট। তাহলে এখন এই 6 নাম্বার সেকশনটা আমরা বলেছি পড়াইছি আপনাদের গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া আছে শুধু দেখেন যে সেম ট্রানজ্যাকশন। তো এটা আপনি মনে রাখবেন যে একই ঘটনার অংশ বা সেম ট্রানজ্যাকশন। এটা ল্যাটিন নামটাও একটু মনে রাখবেন। আমরা বলেছি যে জেস্টে বলে একটা শব্দ আছে, আর এটার মানে হচ্ছে যে ওই মূল ঘটনার সাথে আশেপাশে জড়িত যা কিছু আছে ওই ঘটনার সময়, ঘটনার দিন অথবা ভিন্ন সময় ভিন্ন জায়গায়। যেমন আমরা একটা হত্যাকাণ্ডের উদাহরণ দেই বারবার, যে যখন সে যেই দিন পিস্তলটা কিনছে, যেই দিন মোটরসাইকেলটা ভাড়া করছে, যেই দিন হত্যা করছে, যেই দিন পালিয়ে গেছে, এগুলো ভিন্ন সময় হইতে পারে, ভিন্ন স্থানে হইতে পারে, কিন্তু সব সেম ট্রানজাকশন বলে আমরা ধরে নিব। তাহলে 6 দ্বারা এটা প্রাসঙ্গিক হবে। 7 নাম্বারটাতে বারবার এই যে হেডিংটাই চলে আসে, ওকেশন, কজ এবং হচ্ছে ইফেক্ট। এটা ইংরেজিটাও একটু মনে রাখবেন, আপনাকে সেকশন নাম্বার জিজ্ঞেস করে যেটা কত ধারায় আছে বা এটা কত ধারার সাথে সম্পর্কযুক্ত। 8 নাম্বারটাতে মোটিভ, প্রিপারেশন এবং হচ্ছে কন্ডাক্ট। এই 3টা সেকশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 6, 7, 8। তাহলে এই 3টাকে আপনি বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। না বুঝলে কিছু উদাহরণ দেওয়া আছে আপনার বেয়ার একটা, সেটা দেখার চেষ্টা করবেন। এরপরে 9 নাম্বারটাতে অতটা আমরা যেটা বলছি যে এর একটা পৃথক যে নামটা আছে ওইটা একটু মনে রাখার চেষ্টা করবেন। অথবা এর যে কোট আনকোট ইংরেজিটা, ফ্যাক্ট নেসেসারি টু এক্সপ্লেইন অর ইন্ট্রোডিউস রেলিভেন্ট ফ্যাক্ট, মানে একটা ঘটনার ব্যাকগ্রাউন্ড বর্ণনা করা, একটা ঘটনাকে আদালতে তোলার সময় কিছু ব্যাখ্যা দেওয়া যে আসলে এইটা হচ্ছে মূল কাহিনী। যেমন ধরেন যে আমাদের এই যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, হাসিনার বিচারের ক্ষেত্রে দেখবেন যে প্রথম দিন যদি আপনি লাইভটা দেখেন বা ইউটিউবে আছে, সেখানে লম্বা একটা সময় শুধু ঘটনাটা বর্ণনা করা হয়েছে যে কাহিনীটা কি ঘটছে, ব্যাকগ্রাউন্ডটা কি ছিল। তো ওইটা কি জন্য বলা হয়েছে, এই যে 9 নাম্বার, যে এই যে মামলাটা আসলো এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি, আমি কি কারণে মামলাটা নিয়ে আসলাম, এই 9 নাম্বার এইটারই হচ্ছে প্রতিফলন। মানে পিছনে কি ঘটনা ঘটছে, কি উদ্দেশ্যে আসছে, এটা আমরা এই 9 নাম্বারের মাধ্যমে কি করতে পারি, এক্সপ্লেইন করতে পারি অথবা ইন্ট্রোডিউস করতে পারি। আর একটা নাম আমরা পৃথক করে বলেছি যে আইডেন্টিফিকেশন প্রেড, অপরাধীকে বা মূল আসামিকে 9 ধারার অধীনে শনাক্তকরণ করা হয়। তাহলে টোটাল আমাদের এই 4টা সেকশন একদম 100% ইম্পর্টেন্ট। যে কোনো একটা থেকে এমসিকিউ আসবে, কোনটা থেকে আসবে কেউ জানে না। তো এই জন্য 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার এই 4টা সেকশন আপনি একদম লাল কালিতে রাখবেন। না বুঝলে 10 বার পড়বেন, কিন্তু এগুলো বাদ দেওয়া যাবে না। এরপরে 10 থেকে নিয়ে 16 পর্যন্ত আপনি চাইলে বাদ দিতে পারেন, এটা তো অতটা কিছু নেই। 10 নাম্বারটাতে শুধু ওই যে বললাম ষড়যন্ত্রের কথা মনে রাখবেন। কেউ যখন কোনো অপরাধের ষড়যন্ত্র করে তাদের সবকিছু 10 ধারায় প্রাসঙ্গিক। 11 নাম্বারটার ক্ষেত্রে ওই লেটিন শব্দটা জাস্ট একটু মনে রাখবেন নর্মালি, এর বাইরে তেমন কিছু নাই। আর যে প্লি অফ এলিবাই মানে হচ্ছে যে আপনি একটা অজুহাত নিচ্ছেন যে আপনি ওই দিন ঘটনার সময় ছিলেন না, অথবা আমরা বলেছি আরো 2টা জিনিস হইতে পারে যে এই কাজটাই হবে হাইলি প্রবাবল অথবা হাইলি ইমপ্রবাবল। মানে যেমন আমরা বললাম যে একটা ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী ছিল, এখন স্বামীকে কেউ যদি ছুরি মারে আঘাত করে, বাইরে থেকে যদি সব তালা মারা থাকে, স্ত্রী যদি বাসায় থাকে, নর্মালি ধরে নেওয়া হবে যে স্ত্রী করছে, এটা হাইলি প্রবাবল। বাইরে থেকে কেউ আসে নাই, সিসিটিভি ক্যামেরাও আছে, তার মানে আমরা ধরে নিতে পারি প্রাথমিকভাবে যে এটাই সম্ভব, স্ত্রী হয়তো হত্যা করছে। নাও হইতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু সম্ভাবনাটা বেশি। তাহলে 11 নাম্বার সেকশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ওই লেটিন শব্দটার জন্য। এরপরে 12 আমাদের কাজের না, তারপরেও জাস্ট মনে রাখবেন ক্ষতিপূরণ নির্ধারণে যা কিছু লাগে 12 ধারায় প্রাসঙ্গিক। 13 আমাদের কাজের না, তারপরে জাস্ট মনে রাখবেন যে কোনো প্রথা অথবা যে কোনো অধিকার প্রতিষ্ঠার জন্য যদি কোনো কিছু দরকার পড়ে 13 ধারায় আমরা আদালতে তুলে ধরতে পারবো। 14 নাম্বারটা মোটামুটি গতবার এমসিকিউ ছিল, তো এইবার এখান থেকে আসবে না, এটা 100%। তারপরও মনে রাখতে পারেন আমাদের মানসিক অবস্থা, শারীরিক অবস্থা, কারো সম্পর্কে আমাদের ভালো ধারণা, খারাপ ধারণা, টোটাল জিনিসটাই 14 ধারায় প্রাসঙ্গিক। আপনি হয়তো করিম সাহেবকে ভালো জানেন, এই যে আপনি একটা অভিমত প্রকাশ করলেন আদালতে, এটা 14 ধারায় প্রাসঙ্গিক। রহিম সাহেব সম্পর্কে আপনার খারাপ ধারণা, লোকটা 420, তো এটা 14 ধারায় প্রাসঙ্গিক। আপনার মনের অবস্থা ভালো না, শরীরের অবস্থা ভালো না, টোটাল জিনিসগুলা, তো এই জন্য বলতেছে যে স্টেট অফ মাইন্ড, মনের অবস্থা
অথবা শরীরের অবস্থা অথবা শারীরিক ফিলিং, এই তিনোটাই আমাদের জন্য প্রাসঙ্গিক। 15 নম্বরটাও নর্মালি আমাদের অতটা কাজের না, তারপরে রোড অ্যাক্সিডেন্টের কথা মনে রাখবেন যে সড়কে বা গাড়িতে যদি কেউ মারা যায়, দুইটা অবস্থা হইতে পারে, অ্যাক্সিডেন্টালি হয়েছে অথবা ইন্টেনশনালি তাকে মারা হয়েছে। এই যে দুটো শব্দ আমরা বললাম, এইটা 15 ধারায় প্রাসঙ্গিক। 16 নম্বরটাও আমাদের কাজের না, তারপরেও চাইলে একটু মনে রাখতে পারেন যে হচ্ছে যে কোনো ব্যবসার অর্ডিনারি যে নীতি, আপনি সকালবেলা দোকান খেলেন, মানুষ যখন নেয় তাকে আপনি একটা বিল রসিদ দেন, বাকি খাইলে তার জন্য এন্ট্রি করেন, এই যে একটা হিসাবের স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা 16 ধারায় প্রাসঙ্গিক। তাহলে এই যে 5 থেকে আমরা 16 পর্যন্ত পড়লাম, এইটার মধ্যে আমরা বলতে পারি যে মূলত 5টা সেকশনই কাজের। ওই 5টা সেকশন যদি মনে রাখতে পারেন, তাইলে এটার মধ্যে আপনার একটা কনফিডেন্স থাকবে যে আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে 6 নাম্বারটা, 7 নাম্বারটা, 8 নাম্বারটা, 9 নাম্বারটা, 11 নাম্বারটা, আর চাইলে এখান থেকে যেটা আমরা বললাম যে আপনার বডিলি ফিলিংটা মনে রাখতে পারেন, এই 5টাই গুরুত্বপূর্ণ। এডমিশন থেকে আমরা গত ক্লাসেও পড়াইছি যে এডমিশনটা জাস্ট ডেফিনেশনটা মনে রাখবেন 17তে, যে এডমিশন কত ধারায় ডেফিনেশনটা দেওয়া আছে। এরপরে 18, 19, 20 এই 3টা সেকশন আমাদের কাজের না এমসিকিউর জন্য। এটাতে বলে যে কারা কারা এডমিশনটা নিতে পারে। এরপরে আপনি চাইলে যে কাজটা করতে পারেন গুরুত্বপূর্ণ যেটা এরপরে আমাদের জন্য, সেটা হচ্ছে যে 24 থেকে শুরু হবে আমাদের কনফেশন। এই কনফেশন থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ জিনিস, জাস্ট 1 মিনিট। তো এডমিশন থেকে আসলে নর্মালি এমসিকিউর জন্য আর অতটা গুরুত্বপূর্ণ না, তারপরে গত ক্লাসে কিন্তু আমরা ডিটেল পড়াইছি, ওইখান থেকে আপনারা দেখার চেষ্টা করবেন। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কনফেশনটা, 24 থেকে নিয়ে মোটামুটি আমাদের 31 পর্যন্ত হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই জন্য 24টা বারবার পড়ার চেষ্টা করবেন, যে আসলে কোনো অপরাধীকে বা কোনো ব্যক্তিকে যদি আমরা ভয় ভীতি প্রলোভন দেখাই কোনো কিছু আদায় করি, আদালতে এগুলা গ্রহণযোগ্য হয় না। তো এই জন্য আমরা বলছি যে সংক্ষেপে মনে রাখবেন টিপ। বাংলাদেশে দেখবেন যে টিপ বিস্কিট পাওয়া যায়, এভাবেও মনে রাখতে পারেন। টিতে হচ্ছে থ্রেট করা, আইতে হচ্ছে ইনডিউস করা, পিতে হচ্ছে প্রমিস করা। তাইলে আপনি ওই যে টিপ বিস্কিট খাওয়ায় কাউরে কিছু যদি আদায় করেন, ওইটার কোনো দাম থাকবে না, এইভাবেও মনে রাখতে পারেন। আইনগুলো যদি আপনি বাস্তব জীবনের সাথে একটু মিলায় মনে রাখেন, দেখবেন যে অনেকদিন মনে থাকবে, ভুলার কোনো সম্ভাবনা নাই। পাশাপাশি এটার সাথে সিআরপিসি 163 ধারাটাও লিখে রাখতে পারেন, সেম কপি পেস্ট করা আছে ওইখানে, এর চাইতে বেশি কিন্তু কিছু নাই। এরপরে 25টা একদম সহজভাবে মনে রাখবেন, যে আপনি পুলিশের কাছে গিয়ে যত কিছুই বলেন এটার আইনগত কোনো ভিত্তি নাই আদালতে, এটা কি করা যাবে না, কোনো প্রকার ভাবে এডমিসেবল করা যাবে না। 26-এ বলে যে আসলে পুলিশ রিমান্ডে, পুলিশ হেফাজতে থাকার সময় যত কিছু আপনি বলেন নর্মালি এগুলো অ্যাডমিসেবল কিন্তু হবে না, আমরা জানি। ওই জন্য পুলিশের কাছে যখন রিমান্ডে ব্যক্তিরা কিছু স্বীকার করতে চায়, তখন তাকে 164 ধারার অধীনে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাইতে হয়। তাই পুলিশের কাছে আপনি কি বলছেন ওইটার আইনগত কোনো ভিত্তি নেই, ওইটা সাক্ষ্যগত কোনো ভিত্তি পাবে না। এখন এই জেনারেল 3টা ডেফিনেশন দেওয়ার পরে বাকিগুলোতে একটু ব্যতিক্রম আলোচনা করে। 27-এ যেটা বলে সেটা হচ্ছে যে পুলিশের কাছে যে আপনি যে কথাগুলো বলছেন তার ভিত্তিতে যদি পুলিশ কিছু উদ্ধার করতে পারে, তাইলে ওটা প্রাসঙ্গিক হবে। আপনি পুলিশের কাছে বলছেন যে করিমরে আপনি হত্যা করছেন, আপনার পুকুর পাড়ের লাশটা আপনি তার মাটির মধ্যে দাফন করে রাখছেন, পুলিশ আসে যদি উদ্ধার করতে পারে, ওই কথাটা আবার সাক্ষ্যগত ভিত্তি পাবে। তার মানে পুলিশের কাছে যেটা প্রকাশ করছেন কোনো ভিত্তি নেই, কিন্তু ওই প্রকাশের ভিত্তিতে যদি বাস্তবে পাওয়া যায় তখন ভিত্তিটা শুরু হবে। এরপরে ধরলাম যে বিচারক সাহেব ওই যে আপনি টিপ বিস্কিট খাওয়ায় তার কাছ থেকে কিছু আদায় করছেন, বিচারকের মনে হইলো এখানে কোনো টিপ নাই, তার মানে ব্যক্তি স্বাভাবিকভাবে অপরাধ স্বীকার করছে, তখন প্রাসঙ্গিক হইতে পারে। এরপরে 29-এ যেটা আমরা বলেছি যে আপনি প্রমিস অফ সিক্রেসি, আপনার বন্ধু বান্ধব ঘনিষ্ঠ ব্যক্তিকে যখন আপনি গড প্রমিস বলে কোনো কিছু বলতেছেন,
তো সাবধান থাকবেন, এটা আইনগত ভিত্তি পাবে। তার মানে পুলিশের কাছে ভিত্তি পায় নাই, পুলিশ রিমান্ডে ভিত্তি পায় নাই, কিন্তু যখন আপনি তৃতীয় পক্ষের কাছে বলতেছেন ওইটার সাক্ষ্যগত ভ্যালু আছে। তো জন্য কারো কাছে কিছু প্রকাশ করতে যতই আপনি গড প্রমিস দিয়ে প্রকাশ করেন, ওইটা কিন্তু আপনার বিপক্ষে কাজে লাগবে। তো এর জন্য প্রমিস অফ সিক্রেসি হোক, ফ্রড হোক, নেশাগ্রস্ত অবস্থায় হোক, অথবা আইনগত উত্তর দিতে বাধ্য না আপনি উত্তর দিয়ে ফেলছেন, অথবা আপনারা সতর্ক করে নেয় আপনি বলে ফেলছেন, এগুলো কোনো অজুহাত চলবে না। তো এর জন্য যে কোনো প্রকার অপরাধের শিকার, সেটা ছোট হোক বা বড় হোক, আপনি কার কাছে করতেছেন একটু সাবধান কিন্তু আপনারে থাকতে হবে। এরপরে 30 নাম্বারটা, যেটা আমরা গত ক্লাসেও বুঝিয়েছি, যে 30-এ হচ্ছে যে বিচারক সাহেব কি করতে পারেন, এক আসামির স্বীকারোক্তি অন্যের বিরুদ্ধে ব্যবহার চাইলে করতে পারেন। এটা হচ্ছে 30 ধারা সারমর্ম। দুইজনে মিলে একসাথে অপরাধ করছে, এ আর বি, তো এদেরকে আমরা আইনের ভাষায় কি বলি, একমপ্লিস, মানে দুষ্কর্মের সহযোগী। এ স্বীকার করলো যে হ্যাঁ আমরা দুইজনে মিলে কি করছি, চুরিটা করছি। যদি তাদের একসাথে বিচার হয়, এই স্বীকারোক্তি আরেকজনের বিরুদ্ধে ব্যবহার করা যাবে, চাই সে স্বীকার করুক বা না করুক। কিন্তু যদি তাদের পৃথক বিচার হয়, তখন একজনের স্বীকারোক্তি অন্যের বিরুদ্ধে কাজে লাগবে না। এই একটা থিম আছে। আর আরেকটা থিম যেটা আমরা বলছি, এখানে লিখা নাই কিন্তু পরীক্ষায় আসে, সেটা হচ্ছে দেওয়ানি মামলায় যখন আপনি কোনো এডমিশন করবেন, যেমন আপনারা দুইজন পার্টনার মিলে কারো কাছ থেকে টাকা হাওলাত নিয়েছেন, আদালতে এক পার্টনার যদি স্বীকার করে যে হ্যাঁ আমরা টাকা নিয়েছি, তাহলে অটোমেটিক বাই ডিফল্ট আপনার উপর এটা প্রযোজ্য হবে। আর ফৌজদারি মামলার ক্ষেত্রে আমরা দেখলাম, যদি পৃথক ট্রায়াল হয়, একজনের স্বীকারোক্তি অন্যের বিরুদ্ধে সরাসরি কার্যকর হবে না। কিন্তু যদি যৌথ ট্রায়ালটা হয়, একই সাথে হয়, তখন বিচারক চাইলে আপনার সেটা প্রয়োগ করতে পারে। তবে আইনের নিয়ম হচ্ছে যেটা আমরা বললাম, দেওয়ানি মামলায় বাই ডিফল্ট আপনার উপর বাধ্যতামূলক, ফৌজদারি মামলায় যিনি স্বীকার করবেন তার উপরই বাধ্যতামূলক, আপনার প্রতি না। এই জিনিসটা মনে রাখবেন। পরীক্ষায় আপনার দুইভাবে আসতে পারে। একভাবে হচ্ছে নর্মাল যেটা লেখা আছে, যে যৌথ ট্রায়ালে একজনের স্বীকারোক্তি অন্যের বিরুদ্ধে আমরা ব্যবহার চাইলে বিচারক করতে পারে। আর ভিতরের সারমর্ম যেটা, দেওয়ানি মামলায় এক পক্ষ যদি স্বীকার করে একজন, বাকি যারা আছে এদের প্রতি বাধ্যতামূলক কার্যকর করা যায়, কিন্তু ফৌজদারি মামলায় পৃথক বিচার হইলে কার্যকর করা যাবে না। আর 31-এর হেডিংটা মনে রাখবেন, এটা মাঝে মধ্যে আপনারে টোটাল এই হেডিংটা দিয়ে দিতে পারে, যে এডমিশন নট কনক্লুসিভ প্রুফ বাট মে বি স্টপ কত ধারায় আছে। তাহলে 31-এর এই হেডিংটা একটু মনে রাখবেন। এখন বার কাউন্সিল দেখবেন যে পরীক্ষা দেন আপনারা বাংলাতে, কিন্তু প্রশ্ন করে তারা ইংরেজিতে। বিশেষত বার কাউন্সিলের যদি আমরা দেখি যে প্রফেশনাল এথিকেট থেকে যে প্রশ্নগুলো আসে, ওগুলাতে কোট আনকোট তারা ইংরেজিটা দেয়। যদি এটা দেওয়া কিন্তু ঠিক না, কারণ আমরা বাংলা মিডিয়ামে আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি কিছু কিওয়ার্ড দিতে পারেন, তো টোটাল কোট আনকোট আপনি ধারাটা ইংরেজি দেওয়ার মানেটা কি? তো এটা হচ্ছে এক প্রকারের ভণ্ডামি আমরা বলতে পারি, যে যাতে মানুষকে আটকানো যায়। তাহলে এই এডমিশন থেকে আমরা যেটা বললাম, এডমিশন থেকে গুরুত্বপূর্ণ আমাদের ওই এডমিশনের ভেতরে যে কনফেশন আছে, 24 থেকে নিয়ে আপনি 31 পর্যন্ত প্রতিটা সেকশনই পড়বেন, বাদ দিবেন না। কিন্তু উপরে যেটা আছে এগুলো চাইলে আপনি বাদ দিতে পারেন। 18, 19, 20, 21, 22, 23 এ পর্যন্ত আপনি চাইলে বাদ দিতে পারেন। তারপরে যদি সময় থাকে, গত ক্লাসটা দেখবেন, সেখান থেকে দেখে নেবেন। 32-এ আমরা যেটা বললাম, 32-এর মধ্যে ওই 32-এর একটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বাকিটা আপনি না পড়লেও চলে। এটার মধ্যে বলা যে ডাইং ডিক্লারেশন, মানে একজন ব্যক্তি মারা যাওয়ার সময় তার মৃত্যুর কারণ রিলেটেড যে কথাগুলো বলে যায়, যে কে তাকে বিষ খাওয়াইছে, না কে তাকে মারছে, না কি করছে, এটা যদি সে বলে যায়, ওইটারে বলি যে আমরা ডাইং ডিক্লারেশন। তাহলে 1 নম্বর কন্ডিশন হচ্ছে ব্যক্তিকে মারা যাইতে হবে। ব্যক্তি মারা না গেলে ওই ডিক্লারেশনের নাম ডাইং ডিক্লারেশন থাকবে না। ডাইং ডিক্লারেশন পুলিশের কাছে দিতে হয় না, ম্যাজিস্ট্রেটের কাছে দিতে হয় না, যে কোনো ব্যক্তির কাছে দিলেই চলে। আর ডাইং ডিক্লারেশন কোনো কনক্লুসিভ প্রুফ না। আর ডাইং ডিক্লারেশন দেওয়ার পর যদি ব্যক্তি জীবিত থাকে, তাহলে তার ওই ডিক্লারেশনটাকে আমরা কি করব, কোরোবোরেশন করব 157 ধারায়। এই 4টা জিনিস গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে আপনার আসতে পারে ডাইং ডিক্লারেশন কত ধারায় আছে, অথবা আসতে পারে এর সাক্ষ্যগত মূল্যটা কি, অথবা আসতে পারে যে এটা কনক্লুসিভ প্রুফ কিনা। তো এই কয়েকটা জিনিস মনে রাখবেন, 32-এর একটাই আমাদের গুরুত্বপূর্ণ। বাকি আরো 7টা মতো জিনিস আছে,
যেমন ধরেন যে অর্ডিনারি কোর্স অফ বিজনেসে ব্যক্তি কোনো কথা বলে গেছে, আজকে তাকে পাওয়া যাচ্ছে না, তা ওই কথাটা প্রাসঙ্গিক হবে। এটা ছাড়া কোনো ব্যক্তি তার স্বার্থের বিপরীতে কিছু বলে গেছে, আজকে তাকে পাওয়া যাচ্ছে না, ওইটা আদালতের প্রাসঙ্গিক হবে। এটা ছাড়া পাবলিক যে কোনো প্রকার জনসাধারণের অধিকার বা রীতিনীতি নিয়ে যদি কিছু বলে যায়, সেটা প্রাসঙ্গিক হইতে পারে। কোনো সম্পর্ক বা আত্মীয়তার রিলেশন সম্পর্কে যদি কেউ বলে যায়, আজকে যদি ব্যক্তি না থাকে, সেটা প্রাসঙ্গিক হবে। এটা ছাড়া পারিবারিক যে এই যে সম্পত্তি ওসিয়ত বা উইল করা, জায়গা জমি বিলি বন্টন করা, এই রিলেটেড যদি কোনো কথাবার্তা বলে যায়, এটা প্রাসঙ্গিক হবে। এটা ছাড়া আমরা সেকশন 13-এর মধ্যে দেখেছি ওই যে কোনো অধিকার অথবা কোনো কাস্টম নিয়ে যে কোনো প্রকার জিনিস প্রাসঙ্গিক হয়, তো ব্যক্তি আজকে জীবিত নাই, তার কথাটা প্রাসঙ্গিক হবে। এরপরে যেটা বলতেছে যে যে পাবলিক নেচারের বিষয়, যেখানে একাধিক ব্যক্তি একই বিষয়ে কোনো কথা বলে গেছে, ওটা প্রাসঙ্গিক হয়। তো এই টোটাল 8টার মতো জিনিস আছে। আপনি যদি 8টা মনে নাও রাখতে পারেন, অ্যাটলিস্ট প্রথমটা মনে রাখবেন। এটা 100% আপনার জন্য গুরুত্বপূর্ণ, এমনকি এটা লিখিত পরীক্ষায়ও কিন্তু আসে। এরপরে এই যে 32 ধারা আমরা যা কিছু বললাম, এগুলা ছিল অর্ডিনারি কোর্স অফ বিজনেসে। এখানে কোনো শপথের মাধ্যমে কেউ কিছু বলে নাই, স্বাভাবিক কথাবার্তা চলতে ফিরতে মানুষ কথা বলছে। আজকে সে জীবিত নাই বা পাগল হয়ে গেছে বা সাক্ষ্য দিতে অযোগ্য বা দেশের বাইরে চলে গেছে, তাকে আদালতে আনা যাবে না। এই হচ্ছে 32-এ। কিন্তু 33-এ বলে যে আপনি এমন কিছু কথাবার্তা বলছেন যেগুলো শপথের মাধ্যমে কোথাও সাক্ষী দিয়েছেন। যেমন আপনি 164 ধারায় কোনো বক্তব্য রেকর্ড করাইছেন, কোনো কমিশনের কাছে আপনি কোনো প্রকার এভিডেন্স দিয়েছেন, অথবা পূর্ববর্তী কোনো মামলায় আপনি একটা জবানবন্দি রেকর্ড করাইছেন, তো ওইটা আজকে আপনি জীবিত নাই, আমরা ব্যবহার করব নতুন মামলায়। তো তখন এই 33 ধারায় প্রাসঙ্গিক হবে। তাহলে 33 ধারা হবে যেখানে শপথের মাধ্যমে ব্যক্তি কিছু বলে গেছে, আজকে সে জীবিত নাই বা পাওয়া যাচ্ছে না। আর 32 ধারা হচ্ছে নর্মাল কথাবার্তা বলে গেছে, এটাই পার্থক্য, আর কিছু না। তাহলে 32 আর 33-এর মধ্যে মূল পার্থক্যটা মনে রাখবেন। এরপরে 34 থেকে 39 আপনি চাইলে এটা বাদ দিতে পারেন, এখানে বোঝার মতো কিছুই নেই। পড়তে চাইলে শুধু হেডিংগুলা পড়বেন, যেভাবে আমরা হ্যান্ড নোটে দিয়েছি, এটাই, এর চাইতে বেশি এখানে কোনো কাজ নাই। আর এই 40 থেকে 44 এইটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু পড়ার চেষ্টা করবেন। আমরা সহজভাবে যেটা বলছি যে প্রথমে 43টা পড়বেন, যে প্রতিটা মামলার রায় পৃথক পৃথক, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই। কিন্তু ব্যতিক্রম হচ্ছে আমাদের তিনটা, এই যে আমাদের 40, 41 এবং 42, এই তিনটা বলে যে না, একজনের মামলার রায় আপনার জন্য প্রাসঙ্গিক হইতে পারে, মামলায় প্রাসঙ্গিক আমরা করতে পারবো। কখন পারবো? 40-এ বলতেছে যখন ওই মামলার রায়টা আমি কি করব, দেওয়ানি মামলা হইলে রেস জুডিকাটার জন্য ব্যবহার করব, যাতে দ্বিতীয় মামলা না হয়। ফৌজদারি মামলা হইলে আমরা ডবল জিও পার্টির জন্য ব্যবহার করব, যাতে দ্বিতীয়বার আমার বিচার না হয়। তাহলে 40-এর অধীনে ওইটা প্রাসঙ্গিক হবে। 41-এ বলে যদি সেটা উইল রিলেটেড হয়, উইলের প্রভিট রিলেটেড হয়, বিবাহ রিলেটেড হয়, অ্যাডমিরালিটি রিলেটেড হয়, ইনসলভেন্সি রিলেটেড হয়, 4টা কথা বলা আছে। তো ওইটা কনক্লুসিভ প্রুফ। কারণ ধরেন যে আপনি দেউলিয়া হইলে সারা বিশ্বের জন্য দেউলিয়া, আপনি বিবাহিত হইলে সারা বিশ্বের জন্য আপনি বিবাহিত। আর যখন কোনো সম্পত্তি উইলটা প্রভিট হয়ে যায়, তাহলে ওই উইলের বিপরীতে সারা বিশ্বের বিরুদ্ধে সে ওই সম্পত্তির মালিক। তো ওই জন্য এগুলো একটা কনক্লুসিভ প্রুফ, এইটা প্রাসঙ্গিক হইতে পারে। আর 42 যেটা বলে যদি মামলার রায়টা পাবলিক নেচারের হয়, পাবলিক ইন্টারেস্ট যদি থাকে, যেমন আমরা বলছি ব্যাংকের নমিনি রিলেটেড মামলা, যেমন কাজী সাহেব রিলেটেড মামলাগুলো পেন্ডিং আছে, যদিও আপনার কোনো যায় আসে না, কিন্তু ওই মামলার জাজমেন্টে আপনিও কাজী হইতে পারেন মহিলা হইলে। আপনার ব্যাংকে যে টাকা জমা আছে সেটা আপনার নমিনির পরিবর্তে উত্তরাধিকারী পাইতে পারে, যদি ওই মামলাতে আপনি বাদীও না বিবাদীও না, কোনো সম্পর্ক নাই, কিন্তু ওই জাজমেন্টটা আপনি প্রাসঙ্গিক করতে পারেন। এইটা একটু মনে রাখবেন। তবে এইটা কোনো কনক্লুসিভ প্রুফ না, আপনার ক্ষেত্রে ভিন্নও হইতে পারে, এইটা মনে রাখবেন। আর 44টা সর্বশেষ বলে যে উপরে যেই কথাবার্তা বললাম, যদি এগুলো প্রতারণার মাধ্যমে অর্জন করেন, ফ্রডের মাধ্যমে রায় নেন, অথবা কলুশন মানে যোগসাজশী যদি রায়গুলা নেন, তাহলে এটার কোনো কাজে আসবে না। তো এই জন্য এটা গতবারে ছিল এই সেকশনটা, যদিও সরাসরি ছিল না। সেখানে বলা ছিল যে ফ্রড ভিনিশিয়েটিং এভরিথিং, মানে প্রতারণা সবকিছুকে ধ্বংস করে, আছে কত ধারায়। তাহলে এটা ছিল 44, গতবারে আসছে, এবার তো আসবে না। আপনার বাকি 4টা আপনি দেখতে পারেন। এরপরে যেটা হচ্ছে যে থার্ড পার্টি অপিনিয়ন বা এক্সপার্ট অপিনিয়ন,
এটা একই জিনিস, তৃতীয় পক্ষের অভিমত বা বিশেষজ্ঞের অভিমত। এটার মধ্যে শুধু সেকশন নাম্বারটাই গুরুত্বপূর্ণ। 45-এ মনে রাখবেন, 45-এর মধ্যে আছে এক্সপার্ট অপিনিয়ন। কোন কোন বিষয়ে ওই 12-14টা আছে, এগুলো মনে রাখার কোনো কাজ নাই, ওগুলো আপনি বাদ দিতে পারেন। আর বাকি যেটা আছে এটাও আপনি কিন্তু বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যদি ঝামেলা মনে হয় ওগুলা তো অতটা কোনো কাজের না, ইম্পর্টেন্ট কিন্তু না। এরপরে চরিত্র রিলেটেড 4টা সেকশন আছে, 4টাই সর্বাবস্থা আপনার জন্য গুরুত্বপূর্ণ। নর্মালি আমরা যেটা বলছি যে দেওয়ানি মামলায় ব্যক্তি ভালো চরিত্রের না খারাপ চরিত্রের আইনের কিছু যায় আসে না, তার মানে চরিত্র অপ্রাসঙ্গিক বিষয়। তবে 55-এ বলে যে না, চরিত্র প্রাসঙ্গিক যখন আপনি চরিত্রের উপর নির্ভর করে ক্ষতিপূরণ দাবি করতেছেন, তাহলে দেওয়ানি মামলায় নর্মালি চরিত্র প্রাসঙ্গিক না। তবে ওই চরিত্রের উপর ভিত্তি করে যদি আপনি ক্ষতিপূরণ মামলা করেন তখন প্রাসঙ্গিক। আর ফৌজদারি মামলায় বলতেছে যে ভালো চরিত্র প্রাসঙ্গিক, গুড ক্যারেক্টার। যেমন আপনি জামিন চাইতে গেলে আসামির কয়বার হজ করছে, ওমরা করছে, টাকা পয়সা দান করছে, দেশের বাইরে যাবে না, পালায় যাবে না, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এই কথাগুলা সব সময় দেখবেন যে প্রতিটা জামিন আবেদনের মধ্যেই থাকে। তো এখানে ভালো গুড ক্যারেক্টার দাবি করা হচ্ছে, তো এটা প্রাসঙ্গিক। কিন্তু বলতেছে যে সাবধান, যখনই আপনি ভালো চরিত্র দাবি করবেন অপর পক্ষ রিপ্লেতে কি করতে পারবে, আপনার যত খারাপ চরিত্র আছে এটা তুলে ধরতে পারবে, তখন প্রাসঙ্গিক হবে। তাহলে ইন জেনারেল খারাপ চরিত্র ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক না, কিন্তু যখনই এক পক্ষ ভালো চরিত্র দাবি করবে উত্তরে আপনি কি করতে পারবেন, খারাপ চরিত্র তুলে ধরতে পারবেন। এই 4টা সেকশনই আপনার জন্য গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার মতো কিছু নাই। এরপরে ফ্যাক্ট হুইচ নিড নট টু বি প্রুফ, 3টা সেকশনই আপনাকে পড়তে হবে, যেটা আমরা প্রথম ক্লাসে পড়াইছি, যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট আদালতে প্রমাণ করতে হয় না। আমাদের 57-তে দেওয়া আছে যে 11টার মতো ফ্যাক্ট আছে যেগুলা জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টের অন্তর্ভুক্ত। আর কোনো পক্ষ যদি কোনো কিছু এডমিট করে, স্বীকার করে, ওইটা প্রমাণ করতে হয় না, তবে আদালত চাইলে আপনারা আদেশ দিতে পারে। এটা একটু মনে রাখবেন, এই 3টা সেকশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে ওরাল এভিডেন্সের অপর নামটা একটু মনে রাখবেন, অকুলার এভিডেন্স। আর এখানে মনে রাখবেন যে লিখিত বিষয় ছাড়া, দলিল ছাড়া, ডকুমেন্ট ছাড়া সকল বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যায়। তবে 60-এর মধ্যে 4টা কন্ডিশন আছে, ওই কন্ডিশন 4টাকে একটু মনে রাখার চেষ্টা করবেন। যদি দেখা রিলেটেড হয় যাতে সাক্ষী নিজে দেখে, শোনা রিলেটেড হইলে যাতে সাক্ষী নিজে শুনে, যদি অনুভূতির জিনিস হয় সাক্ষী যাতে নিজে অনুভব করে, আর যদি মতামত হয় সাক্ষ্যটা যাতে তার হয়, মতামতটা যাতে তার হয়। এই 4টা জিনিস হচ্ছে 60 ধারার কন্ডিশন। এখন ডকুমেন্টারি এভিডেন্সে যদি আমরা যাই, 61-এ নর্মালি আমাদের ডেফিনেশন না দিয়ে বলে যে মামলা আমরা প্রাইমারি এভিডেন্সে প্রমাণ করব অথবা সেকেন্ডারি এভিডেন্সে প্রমাণ করব। তাহলে প্রুফ অফ কন্টেন্ট অফ ডকুমেন্ট আমরা কিভাবে প্রমাণ করব, হয় আপনি প্রাইমারিতে করেন অথবা সেকেন্ডারিতে করেন। তাহলে আগে আপনাকে এই যে 62তে বুঝতে হবে প্রাইমারি এভিডেন্স কাকে বলে। এই জন্য 62টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা সেকশন নাম্বার মাঝে মধ্যে আমাদের জিজ্ঞেস করে যে প্রাইমারি এভিডেন্স কত ধারায় আছে আর সেকেন্ডারি এভিডেন্স কত ধারায় আছে। তাহলে 62 আর 63 ডেফিনেশন বর্ণনা করে। এইটা প্রয়োজনে আপনি উদাহরণ সহ পড়ার চেষ্টা করবেন। তো এটার মধ্যে আমরা কিওয়ার্ডটা মনে রাখতে পারি যে মূল জিনিস, প্রথম জিনিস, আদি জিনিস, অরিজিনাল জিনিস, যেটা প্রথমবার তৈরি করা হয়েছে ওইটাই প্রাইমারি এভিডেন্স। এইভাবে আপনি একটু মনে রাখতে পারেন। 2টা সেখানে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো একটু মনে করার চেষ্টা করবেন। যেটা আমরা বলেছি যে যেখানে আপনাকে কি করা হয়, যদি আপনি প্রিন্টিং এর মাধ্যমে, লিথোগ্রাফির মাধ্যমে, ফটোগ্রাফির মাধ্যমে যখন কিছু করা হচ্ছে ইউনিফাইড প্রসেসের মাধ্যমে, ওইটা প্রাইমারি এভিডেন্স হবে। যেমন উদাহরণে আমরা বলছিলাম যে প্রথম আলো কি করে, প্রতিদিন 1 লক্ষ পত্রিকা যদি প্রকাশ করে, প্রতিটা পত্রিকা যেটা আপনার বাসায় গেলে ওইটাও প্রাইমারি, যেটা আমার বাসায় আসলো ওইটাও প্রাইমারি। যখন আপনার আর আমার মাঝে দ্বন্দ্ব হবে, কিন্তু যখন ধরেন যে তাদের মুদ্রণের সাথে যখন আমরা কোনো প্রকার বিরোধ করব, তাদের কাছে যে মাস্টার কপিটা থাকে ওইটা হবে প্রাইমারি, আমার আপনার কাছে যেটা বাসায় আসছে ওইটা হবে সেকেন্ডারি। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আরেকটা ছিল যেটা আমরা বলি যে ব্যাংকে যে আমরা টাকা জমা দেই, কাউন্টার, যখন কোনো একটা দলিল, কোনো একটা জিনিস একাধিক খণ্ডে আমাদের কি হচ্ছে, একটা চুক্তি হচ্ছে, তো প্রতিটা খণ্ডই আমাদের প্রাইমারি। যেমন আপনি যে টাকার পরিমাণ সবকিছু লিখে এখানে স্বাক্ষর করলেন, ব্যাংক কর্মকর্তা টাকা পয়সা বুঝে আপনার সিল দিয়ে তার আরেকটা অংশ দিয়ে দিল,
এই যে ব্যাংক আপনারা কি করলো, স্বাক্ষর করে দিয়ে দিল, যদি টাকার জমা নিয়ে কোনো মামলা করেন ব্যাংকের ওই রসিদটা তার বিরুদ্ধে প্রাইমারি। এইটাই হচ্ছে আমাদের প্রাইমারি এভিডেন্স রিলেটেড কথাবার্তা। সেকেন্ডারি এভিডেন্স কাকে বলে লম্বা চওড়া সেখানে অনেকগুলা ডেফিনেশন দেওয়া আছে যে কোন কোন জিনিসটা সেকেন্ডারি এভিডেন্স হইতে পারে। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটা একটু ছোট ছোট কিওয়ার্ড আকারে মনে করার চেষ্টা করবেন, যে যে কোনো সার্টিফাইড কপিগুলা, যে কোনো তুলনামূলক কপিগুলা, যেগুলো মূল কপিটা দেখে তুলনা করা তৈরি করা হয়েছে। এটা ছাড়া যে কোনো মেকানিক্যাল প্রসেস যেখানে ব্যবহার করা হয়েছে, যেমন আমরা ফটোকপি করলাম একটা বইয়ের। তো এই 63তে গিয়ে আপনি একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন, এটা লিখিত পরীক্ষার কিন্তু একটা প্রশ্ন। এই 63টা আপনি এখন থেকে নিজের মতো করে কিওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করেন। এরপরে 64তে আমাদেরকে একটু হেদায়ত দিয়ে বলে যে প্রতিটা ফ্যাক্ট মানে প্রতিটা মামলা প্রাইমারি এভিডেন্স দ্বারাই প্রমাণ করতে হবে, অ্যাকসেপ্ট 65 যদি অ্যাডমিসেবল হয় তখন সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। তার মানে বেসিক অর্থে আদালতে যে কোনো ফ্যাক্ট প্রমাণ করব প্রাইমারি এভিডেন্স দ্বারা। সেকেন্ডারি আমরা তখনই দিতে পারবো যখন ওই 65 ধারার মধ্যে পড়বে। নর্মালি তাহলে প্রতিটা মামলায় প্রাইমারি এভিডেন্স দিতে হবে। আমরা সেকেন্ডারি তখনই দিতে পারবো যদি ওই 65-র মধ্যে আমাদের 7টা অবস্থার কথা বর্ণনা করা আছে। ওই 7 অবস্থার যে কোনো একটা অবস্থায় যদি আপনি নিতে পারেন আপনার এভিডেন্সটাকে, তখনই আপনি পারবেন। এটাও কিন্তু আপনার একটা লিখিত পরীক্ষার প্রশ্ন। এই জন্য 65টাও যে 7টার মতো অবস্থা আছে, একটু যত্ন সহকারে কিওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবেন, আপনার জন্য যথেষ্ট হবে। আমাদের ক্লাসে কিন্তু আমরা বিস্তারিত পড়াইছি, সেখান থেকে দেখে নেবেন। আর ডিজিটাল রেকর্ডে নর্মালি এখানে সময় নষ্ট করে লাভ নাই, শুধু 65-র বিটা মনে রাখবেন যে ডিজিটাল রেকর্ড অ্যাডমিসিবিলিটি আলোচনা করা আছে 65-র বিতে। আর আরেকটু বেশি পড়তে চাইলে এতটুকু মনে রাখবেন, ডিজিটাল রেকর্ডের সাথে কি করতে হয়, একটা সার্টিফিকেট দিতে হয়। সার্টিফিকেট মানে ওই যে ধরেন যে হোয়াটসঅ্যাপ চ্যাট হইতে পারে, যে কোনো ভিডিও রেকর্ডিং হইতে পারে, অডিও রেকর্ডিং হইতে পারে, ওই সার্টিফিকেটে লেখা থাকবে এটা কোন মোবাইলে আসছিল, কোন মডেলে ছিল, কয়টার দিকে আসছে, কি ছিল লেখা ভিতরে, টোটাল জিনিসটা থাকবে। এটারে বলে যে ডিজিটাল রেকর্ডের সার্টিফিকেট। তার মানে আপনার কাছে একটা ডিজিটাল রেকর্ড আছে, আপনি সরাসরি আদালতে দিতে পারবেন না, এটার আগে আপনার একটা সার্টিফিকেট বানাইতে হবে, এরপরে আপনি সেটা আদালতে দিতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের 65-র বি, এতটুকুই যথেষ্ট। এরপরে 66-তে নর্মালি পড়ার দরকার হয় না, তারপরে জাস্ট একটা জিনিস মনে রাখবেন, আমরা তো প্রথমেই বলছি যে প্রতিটা মামলা প্রাইমারি এভিডেন্স দ্বারা আমরা প্রমাণ করব, কিন্তু আমরা সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। 7টা ঘটনা আমাদেরকে বলে, প্রথমেই বলে যে যদি আপনি নোটিশ দেওয়ার পরেও অপরপক্ষ তার কাছে থাকা জিনিসটা উপস্থাপন না করে, কিন্তু 66 বলে যে 6টা অবস্থার মধ্যে যদি হয় তাহলে আপনারা অপরপক্ষকে নোটিশ দিতে হবে না, আদালত ধরেই নিবে যে এই জিনিসটা নোটিশ লাগবে না, আপনি সেকেন্ডারি এভিডেন্স দেন, এতটুকুই যথেষ্ট। এরপরে এই যে 67 থেকে যদি আমরা বলি 72 পর্যন্ত আপনি যদি চান আপনি চাইলে এটারে বাদ দিতে পারেন, এখানে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ কিছু কিন্তু নাই। তারপরে ওই সেকশনগুলো কি আলোচনা করে এটা একটু মাথায় নেবেন। আপনি যে ডকুমেন্টটা দিচ্ছেন, এখন অন্য পক্ষ তো বলতে পারে যে এটা 2 নাম্বার, এটা জাল জিনিস, এটা আমার স্বাক্ষর না, অথবা কোনো ব্যক্তি সম্পাদনটা অস্বীকার করতে পারে। তো কিভাবে সেগুলো আমরা প্রমাণ করব, এই 67 থেকে 73 পর্যন্ত ওগুলোই আলোচনা করে। যেমন ধরেন যে এখানে অ্যাটেস্টেশন বলে একটা শব্দ পাবো, আমরা বলতেছি যে এই অ্যাটেস্টেশন মানে সিল না, এই অ্যাটেস্টেশন মানে ওই যে যেমন বিয়ে করতে 2জন সাক্ষী লাগে, ওই 2জন সাক্ষীকে আইনের ভাষায় বলে যে অ্যাটেস্টেড উইটনেস। তার মানে কিছু কিছু জিনিস আছে, যেমন আপনি আমাকে একটা চেক দিবেন, সেখানে কোনো সাক্ষীর দরকার হয় না, কিন্তু আপনার সাথে যখন আমি কোনো চুক্তি করব কমপক্ষে 2জন সাক্ষী লাগে। আপনি যখন বিয়ে করতে যাবেন কমপক্ষে 2জন সাক্ষী লাগবে, তো এদেরকে বলে যে অ্যাটেস্টেড উইটনেস। এখন আপনি বিবাহটাই অস্বীকার করতেছেন, এখন আপনি চুক্তিটাই অস্বীকার করতেছেন, তাইলে আমরা কিভাবে প্রমাণ করব? তো এই জিনিসগুলা বলে যে যদি কোনো বিরোধ ঘটে, নর্মালি আপনার হাতের লেখা আমরা মিলায় দেখব, যদি আপনি জীবিত থাকেন, ব্যক্তি মারা গেলে আমরা পূর্বে অন্য কোনো জায়গায় থাকলে সেটার সাথে মিলাবো, অথবা যারা সাক্ষী ছিল এদেরকে একজনকে ডাক দিব, 2জনের মধ্যে যে কোনো একজন হইলেই চলবে। তার মানে এই সেকশনগুলো আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না এমসিকিউর জন্য, এগুলাতে বর্ণনা করে কিভাবে একটা ডকুমেন্ট নিয়ে যদি প্রশ্ন উঠে আমরা ওইটা আদালতে সমাধান করব।
এরপরে 74, 75, 76 এই তিনটা সেকশন সবসময় গুরুত্বপূর্ণ সেকশন। নাম্বারগুলাই আপনার কাছে চায় যে পাবলিক ডকুমেন্ট কত ধারায় আছে বা কত ধারার অধীনে পাবলিক ডকুমেন্টের সার্টিফিকেট কপি ইস্যু করা হয়, এই দুটাই বারবারই থাকে। তো এই তিনটা সেকশন একটু মনে করার চেষ্টা করবেন, বাকি এই দুইটা দরকার নাই আমাদের। এরপরে যে কোনো একটা ডকুমেন্ট যেটা আপনি আদালতে যে দলিলটা দ্বারা প্রমাণ করবেন, আদালতে উপস্থাপন করছেন, এখন এখানে বিচারক কিছু ক্ষমতা দেওয়া হয়েছে যে উনি প্রিজাম্পশনে যাইতে পারে। আমরা ক্লাসের প্রথমেই পড়েছি কি শেল প্রিজাম্পশন হইতে পারে, মে প্রিজাম্পশন হইতে পারে। মে হইলে বিচারক আপনারা আদেশ দিতে পারে এটা আগে সত্য প্রমাণ করেন, আর শেল হইলে উনি কিছু বলবে না, উনি যতক্ষণ পর্যন্ত অপরপক্ষ মিথ্যা প্রমাণ না করতেছে ওই মামলায় ওইটা সত্য বলেই প্রমাণিত হয়ে থাকবে। তো এটার মধ্যে দুইটা ভাগে আপনারা ভাগ করে নেবেন, তাইলে মনে থাকবে বেশি। একটা হচ্ছে যে শেল, একটা হচ্ছে মে। তো মেয়ের মধ্যে আমরা বলছি সবগুলো পড়ার দরকার নাই, শুধু 90 আর 90 এটা পড়বেন, যেখানে 30 বছর আর একটা হচ্ছে 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে ধারণাটা মে প্রিজাম্পশনের মধ্যে যায়, এতটুকুই। আর বাকি শেল প্রিজাম্পশনের মধ্যে আমরা ছোট করে দিয়েছিলাম যে বিশেষত এই যে 79টা পড়বেন, যেই কোনো সার্টিফাইড কপিটা জাবেদা নকল, অবিকল নকলগুলা শেল প্রিজাম্পশনের মধ্যে আসবে। তো এখান থেকে দুই প্রকারের এমসিকিউ হয়, একটা হচ্ছে আপনার কাছে সেকশন নাম্বারটা জানতে চায় যেটা কত ধারায় আছে, আর একটা হচ্ছে এর প্রিজাম্পশনটা কি। যেমন একটা জাবেদা নকল সম্পর্কে শেল প্রিজাম্পশন হবে কত ধারায় আছে, তো এটা হচ্ছে যে আমাদের 79 ধারায় আছে। তো এইরকম আপনি সেকশন নাম্বারটা এবং প্রিজাম্পশনটা মনে রাখতে পারেন। এরপরে 80-তে যেমন ধরেন যে আদালতের যে কোনো এভিডেন্সের রেকর্ড, যেমন 164 ধারার একটা রেকর্ড, যে কোনো কমিশনের রিপোর্ট, তো এগুলা আদালতের একটা রেকর্ডের অংশ, তো এগুলা রিলেটেড ধারণাটা হবে আমাদের শেল প্রিজাম্পশন। তাহলে 79 এবং 80 এই দুটো আমাদের জন্য সবসময় গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা চলে যাই গুরুত্বপূর্ণ যেটা মনে রাখার মতো, সেটা হচ্ছে যে আমাদের মনে রাখবেন যে সরকারি তত্ত্বাবধানে যে নকশা বা ম্যাপগুলো আসে এইগুলা সবসময় শেল প্রিজাম্পশনের মধ্যে যাবে। মনে রাখবেন বাজারে দুই প্রকারের নকশা পাবেন, একটা হচ্ছে যে সরকারি তত্ত্বাবধানে প্রকাশ হয়েছে যেমন জায়গা জমি ভূমির নকশাগুলা, আর একটা হচ্ছে যে পাবলিক অ্যাট লার্জে যে কোনো প্রকারের নানা প্রকার নকশা বিক্রি হয়। তাহলে যেগুলা সরকারি তত্ত্বাবধানে আসে নাই সেগুলো মে প্রিজাম্পশন, আর সরকারি তত্ত্বাবধানে আসলে 83-র অধীনে শেল প্রিজাম্পশনের মধ্যে যাবে। এরপরে 84টা মনে রাখবেন যে যে কোনো আইনের যে কালেকশন, আইনের যে বইগুলো আছে এবং যেই সমস্ত নজিরগুলো আছে, রিপোর্ট অফ ডিসিশন, আদালত যে সিদ্ধান্তগুলো নেয়, যেগুলো আমরা ডিএলআর, এএলআর, অ্যাপেক্স ল রিপোর্ট, বিভিন্ন ডিএলডি, বিএলডির মধ্যে আপনি পাবেন প্রায় বাংলাদেশে সম্ভবত 10টার মতো বিভিন্ন এই যে বইগুলো আছে যেগুলোর মধ্যে আদালতের সিদ্ধান্তগুলো আসে। তো ওইগুলার মধ্যে যদি কোনো জিনিস থাকে আইন ধরে নেয় যে এটা শেল প্রিজাম্পশনের মধ্যে আছে, মানে এরকম সিদ্ধান্ত হয়েছিল, না হলে রিপোর্টে আসতো না। এরপরে পাওয়ার অফ অ্যাটর্নি রিলেটেড এটা বারবারই আসে যে পাওয়ার অফ অ্যাটর্নি রিলেটেড এটা ধারণাটা কি হবে। তো এর মূল কাহিনীটা হচ্ছে যে মানে একটা পাওয়ার যেইভাবে দরকার আইনগত যত প্রসেস অনুসরণ করা দরকার ওই প্রসেস অনুসরণ করে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে, এইটা আদালত শেল প্রিজাম্পশনে নিয়ে যাবে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি এখানে আরেকটা শেল প্রিজাম্পশন আছে মাঝখান দিয়ে, এই যে 89, এটা একটু মনে রাখবেন যে যেই একটা দলিল বা ডকুমেন্ট যেটা নিয়ে প্রশ্ন উঠছে আপনারা নোটিশ করা হয়েছিল আদালতে নিয়ে আসেন, আপনি আনেন নাই, মানে নোটিশ দেওয়ার পরেও যে দলিলটা উপস্থাপন করা হয় নাই, আদালত ধরে নিবে ওইটা যথাযথভাবে সম্পাদন করা হয়েছিল, এই সম্পর্কে ধারণাটা হবে শেল প্রিজাম্পশন। বাস এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর 90টা মনে রাখবেন 30 বছর, আর হচ্ছে যে 90 5 বছর ডিজিটাল রেকর্ড। এগুলো আমরা যেটা বললাম এগুলার ব্যাপারে আপনার কোনো কনফিউশন যাতে না থাকে, বাকিগুলা আমরা নর্মাল ক্লাসে পড়াইছি, সময় থাকলে আপনি বারবার রিভিশন দিবেন। এরপরে এক্সক্লুশন অফ ওরাল এভিডেন্স বাই ডকুমেন্টারি, মানে হচ্ছে যে দলিলের মাধ্যমে আমরা মৌখিক সাক্ষ্যকে বর্জন করতে পারি, তার মানে যেখানে চুক্তি আছে সেখানে মুখের কথার কোনো দাম নাই। তো এখান থেকে নর্মালি দুটা সেকশন পড়লেই ফাটাফাটি, আর অন্য কিছু লাগে না। 91-তে বলে ধরেন যে কোনো বিষয় কোনো একটা চুক্তি নিয়ে বিরোধ হচ্ছে,
বা কোনো একটা গ্রান্ট বা মঞ্জুরি, যেমন ধরেন যে সরকার কি করে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিদেরকে সরকার বিভিন্ন প্রকার জায়গা জমি তাদেরকে বরাদ্দ দেয়, লিজ দেয়, মানে সরকার গ্রান্ট করে, অথবা অন্য যে কোনো প্রকারের সম্পত্তি হস্তান্তর, এগুলা নিয়ে যদি কোনো বিরোধ ঘটে আর এগুলা যদি আইনগতভাবে লিখিত হওয়া প্রয়োজন পড়ে, তাহলে এখানে কিন্তু এই যে রিডিউস মানে হচ্ছে লিখা। আপনি যখন 154 ধারা সিআরপিসি পড়বেন, ওইখানেও বলা আছে যে রিডিউস, রিডিউস মানে কমানো না, রিডিউস মানে হচ্ছে যে এটা যে কোনো জায়গায় লিপিবদ্ধ করা। তাহলে যদি কোনো চুক্তি লিখিত আকারে থাকে বা আইন বলে যে এটা লিখিত হইতে হবে, তখন ওইটার বিরুদ্ধে কোনো মৌখিক সাক্ষ্য চলবে না, আমরা বলবো যে ওই এভিডেন্সটা নিয়ে আসেন, দলিলটা নিয়ে আসেন। তো এটা হচ্ছে আমাদের 91। তাহলে 91 মূল কথাটা হচ্ছে যে এখানে দলিল থাকবে, এর বিপরীতে মৌখিক কোনো কথা চলবে না। তবে দুইটা ব্যতিক্রম আছে, ওই দুইটাও একটু পড়ে রাখবেন। একটা হচ্ছে সরকারি কর্মকর্তার নিয়োগটা লিখিত হওয়া বাধ্যতামূলক, কিন্তু যদি প্রকাশ্যরূপে সে সরকারি দায়িত্ব পালন করে তাইলে লিখিতের দরকার নাই। আর হচ্ছে উইলটাকে যখন আদালতে আমরা প্রবিট করব, তখন মূল উইলের কপিটার দরকার নাই, ওই প্রবিটের কপি দিয়ে আমরা যাবতীয় কাজ করতে পারবো। আর 92 তো বলে ওই দলিল তো আমরা নিলাম, এখন আমার দলিল সম্পর্কে কোনো আপত্তি নেই, আমি বলি যে চুক্তি তো হয়েছে কিন্তু চুক্তির কন্ডিশন নিয়ে আমার আপত্তি। যেমন ধরেন যে আমি হয়তো বায়না করছি 6 মাসের, এখন আপনি বলতেছেন 4 মাসের। তো মানে দলিল সম্পর্কে চুক্তি সম্পর্কে কোনো বিরোধ নাই, বিরোধ হচ্ছে ওর ভিতরের কন্ডিশন নিয়ে। তো 92ও বলে যে না, কন্ডিশন যেটা লেখা আছে ওইটাই আপনার মেনে নিতে হবে, তবে ব্যতিক্রম আছে 6টা। 6 অবস্থায় কি করতে পারি আমরা, ওই কন্ডিশনগুলো নিয়ে প্রশ্ন তুলতে পারি। এইটুক পড়লে আমাদের শেষ। বাকি এই যে 93 থেকে নিয়ে 100 পর্যন্ত নর্মালি এটা কোনো কাজের না, এমসিকিউতে আসে না। তারপর আমরা ক্লাসে কিন্তু পড়াইছি যে এটা চাইলে আপনি একটু দেখতে পারেন। গুরুত্বপূর্ণ আমাদের 91 আর 92টাই। এরপরে 100 থেকে নিয়ে পরবর্তী যে সেকশনগুলো আছে এগুলো কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনার কাছে যদি বেয়ার একটা থাকে, এই 100 থেকে 112 পর্যন্ত প্রতিটার মধ্যে দেখবেন যে একটা বা দুইটা করে একটা উদাহরণ দেওয়া আছে। এখন ওই উদাহরণগুলাই তুলে দেয় এমসিকিউর জন্য। তো জন্য যদি একটু সময় থাকে একটু উদাহরণটা দেখার চেষ্টা করবেন। 101-এ নর্মালি বলে যে একটা কে প্রমাণ করবে মামলা, তো বলতেছে যে ভাই যিনি মামলা করছেন উনি প্রমাণ করবেন, তো ওই জন্য বলি যে বার্ডেন অফ প্রুফ তার। 102-এ বলে যে আদালতের রায়ে যিনি হেরে যাবেন ওনার্স অফ প্রুফটা হচ্ছে তার। এরপরে বাকি জিনিসগুলো পৃথক পৃথক কথা বলে, এই দুটাই হচ্ছে আমাদের জেনারেল লাইন। 1 নম্বর হচ্ছে যিনি মামলা করবেন উনি প্রমাণ করবেন। 2 নম্বরে হচ্ছে যদি কোনো পক্ষই যদি এভিডেন্স না দেয়, আদালত যদি একটা জাজমেন্ট দেয় যিনি হেরে যাবেন তার উপর ওনার্স অফ প্রুফ আসে। এই দুটা আমাদের জেনারেল ডেসক্রিপশন বর্ণনা করে, বাকিগুলো সব ব্যতিক্রম। 103-এ বলে যে যিনি কোনো নির্দিষ্ট ঘটনা জানেন তারই সেটা প্রমাণ করতে হবে। 104-এ বলে যে যিনি আদালতে কোনো কিছু অ্যাডমিসেবল করাইতে চান, আদালতকে একটা জিনিস বলতে চান যে এটা আমি সাক্ষ্য হিসাবে দিতে চাই, কিন্তু আইন বলে যে আরেকটা জিনিস প্রমাণ করেন, যেমন ডাইং ডিক্লারেশন দিতে গেলে আগে ব্যক্তি মারা গেছে এটা প্রমাণ করতে হয়, কে প্রমাণ করবে, যিনি বলতে চান যে আমি ডাইং ডিক্লারেশন দিব। 105-এ বলে যে জেনারেল এক্সেপশন, যেমন পেনাল কোডে আমরা যখন পড়বো 76 থেকে 106 পড়লে আমরা দেখবো যে অনেক কিছু আছে, যেমন 9 বছরের কম বয়স্ক বাচ্চা যদি কাউরে মেরেও ফেলায় ওই বাচ্চা নিরপরাধ, পাগল নেশাগ্রস্ত ব্যক্তি, এটা ছাড়া সেলফ ডিফেন্সে আমরা ব্যক্তিকে হত্যা করতে পারি। তো এই যে অ্যাকসেপশন আমরা দাবি করতেছি, এটা আমাদেরকে আদালতে প্রমাণ করতে হবে যে আমি অ্যাকসেপশনের মধ্যে পড়ি। কোনো বিষয় সম্পর্কে কারো যদি কোনো স্পেশাল নলেজ থাকে, যার নলেজ আছে সেটা তারই প্রমাণ করতে হবে, যেমন ট্রেনের টিকিট আপনি কাটছেন কিনা আপনিই জানেন, তো আপনিই প্রমাণ করবেন। এরপরে 107-এ বলে যে ব্যক্তির জীবিত থাকাকালীন সময় হচ্ছে 30 বছর, যে বলবে ব্যক্তি মারা গেছে তাকেই প্রমাণ করতে হবে। 108-এ বলে যে ব্যক্তির মারা যাওয়ার সময় হচ্ছে 7 বছর, যদি 7 বছর দেখা না যায় আমরা ধরে নিব সে মারা গেছে, যিনি বলবেন যে জীবিত আছে উনি প্রমাণ করবেন। এরপরে 109-এর মধ্যে যে কোনো সম্পর্ক, কিওয়ার্ডটা মনে রাখবেন রিলেশন, যিনি অস্বীকার করবেন উনি প্রমাণ করবেন। 110টা গতবারে পরীক্ষা ছিল, এবার তো আর সম্ভবত আসবে না, তারপরেও একটু মনে রাখবেন দেওয়ানি মামলার মূল বিষয় হচ্ছে যিনি কোনো সম্পত্তি দখলে আছেন আইনের প্রিজাম্পশন হচ্ছে উনি ওই সম্পত্তির মালিক বা দখলে রাখার অধিকারী। তাহলে যিনি কোনো সম্পত্তির দখলে আছেন উনি ওইটার মালিক অথবা উনি দখলে রাখার অধিকারী, এটা হচ্ছে প্রিজাম্পশন।
যিনি দাবি করবেন যে আমি জমির মালিক বা আমি দখলে রাখার অধিকারী, সেটা তাকেই প্রমাণ করতে হবে। 111তে বলে যে যিনি কোনো অ্যাক্টিভ কনফিডেন্সে থাকবেন, সেখানে যদি গুড ফেথ নিয়ে প্রশ্ন ওঠে, যেমন আপনার মক্কেলের সাথে আপনার কোনো মামলার ফি নিয়ে হোক, যাই কিছু নিয়ে হোক, কোনো প্রকার দ্বন্দ্ব ঘটলো, মক্কেল যদিও মামলা করছে 101 দ্বারা বলছে তাকে প্রমাণ করতে হবে, কিন্তু 111তে যেহেতু আপনি অ্যাক্টিভ কনফিডেন্সে আছেন, ছাত্র শিক্ষক, আইনজীবী মক্কেল, এই রকম সম্পর্ক, বাবা ছেলের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব ঘটে, সেখানে যদি সরল বিশ্বাসে প্রশ্ন উঠে, তাহলে বাবাকেই প্রমাণ করতে হবে। বড় ভাইয়ের ছোট ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্ব ঘটে, সেক্ষেত্রে বড় ভাই যদি অ্যাক্টিভ কনফিডেন্সে থাকে, বড় ভাইকে প্রমাণ করতে হবে ঘটনা এরকম ঘটে নাই, যদিও মামলা ছোট ভাই করছে। তো এইটা হচ্ছে আমাদের, যিনি আস্থাভাজন সম্পর্কে থাকবেন, যিনি উপরের পদে থাকবেন, তাকেই প্রমাণ করতে হবে যে না, এরকম ঘটনা ঘটে নাই। আর 112তে আমরা বলি যে লেজিটিমেসি অফ চাইল্ড, এই শব্দটা মনে রাখবেন। এটার ক্ষেত্রে অনেক কিছু বোঝার আছে, তারপরেও এমসিকিউতে দুটো জিনিসে আসে। একটা হচ্ছে সেকশন নাম্বারটা জানতে চায়, লেজিটিমেসি অফ চাইল্ড কত ধারায় আছে, বা সন্তানের বৈধতা প্রদান করে সাক্ষ্য আইনের কত ধারায়। আর একটা কথা হচ্ছে, বৈধ সন্তান হইতে হইলে অবশ্যই একটা ছেলে এবং মেয়ের মধ্যে বৈধ বিবাহ থাকতে হবে। তাইলে বৈধ সন্তানের জন্য প্রথম কন্ডিশন হচ্ছে ভ্যালিড একটা ম্যারেজ হইতে হবে। তার মানে বিবাহ, বৈধ বিবাহ ছাড়া যেই সন্তানগুলা হবে, এগুলা হবে আপনার, যেটাকে আমরা বলি যে সহজ বাংলায় জারজ সন্তান। আরেকটা হইতে পারে যে এদের মধ্যে তালাক হয়ে গেছে, কিন্তু স্ত্রী এখনো বিয়ে শাদী করে নাই, 280 দিনের মধ্যে যদি ওই স্ত্রী কোনো সন্তান প্রসব করে, আইনগতভাবেও ওই যে ছোট্ট বাচ্চা, যে শিশু, সে বৈধ বাচ্চা বলে পরিগণিত হবে। সে বাবা এবং মায়ের উভয় দিক থেকে আইনগত যত প্রকার যা কিছু পাওয়ার দরকার সে পাবে। এখন এখানে একটা ব্যতিক্রম দেওয়া আছে, যদি কোনো পুরুষ যদি অস্বীকার করতে চায় যে না, এইটা আমার সন্তান না, তাহলে তাকে এতটুকু প্রমাণ করতে হবে, যেটা যে এই মহিলা যখন গর্ভবতী হচ্ছিল তখন তার সাথে তার কোনো যোগাযোগ ছিল না, সম্পর্ক ছিল না, কোনো অ্যাক্সেস ছিল না। এখন অনেকেই বলবে যে ভাই, আধুনিক যুগ আসছে, ডিএনএ পরীক্ষা করলেই তো বোঝা যাবে ছেলের বাবা এ কিনা। এখানে মূল 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা আমরা এখানে লেজিটিমেসি নিয়ে প্রশ্ন তুলতেছি, আমরা কিন্তু প্যাটার্নিটি নিয়ে প্রশ্ন তুলতেছি না। কারণ আপনি একটা মেয়েকে পছন্দই করতে পারেন, তার সাথে আপনার বিবাহ বহির্ভূত সম্পর্কে একটা বাচ্চা হইলে সে আইনগতভাবে যার সন্তান। তো এই জন্য এইটা বুঝতে হবে যে এখানে আমরা লিগ্যাল কথাবার্তা বলতেছি, আমরা জেনেটিক কথাবার্তা নিয়ে আলোচনা করতেছি না। তো এই জন্য লেজিটিমেসি পাইতে হইলে 1 নম্বর কন্ডিশন বৈধ বিবাহ থাকতে হবে, এটাই হচ্ছে মূল জিনিস। আর যখনই ছেলের লেজিটিমেস হবে না, তখন বাংলাদেশের আইনে একজন লেজিটিমেস সন্তান যতটুকু অধিকার পায় সেগুলো সে পাবে না। এটাই হচ্ছে মূল জিনিস, আর কিছু না। যেমন সম্ভবত এই যে কক্সবাজারের বদি সাহেব ছিল, যিনি আওয়ামী লীগের এমপি, তার সম্ভবত 2024 কি 23-এ সম্ভবত কক্সবাজারের আদালতে সে পিতৃত্ব দাবি করে সে কি করছে, মামলা করে বসে আছে যে বদি হচ্ছে তার বাবা, তার মায়ের সাথে তার সম্পর্ক ছিল। এখন সম্পর্ক থাকলে তো কোনো লাভ নাই, তারা প্রমাণ করতে হবে বিবাহ ছিল। তাই কোনো মহিলার সাথে কোনো পুরুষের সম্পর্ক থাকার ফলে যদি বাচ্চা হয়, এর মানে ওই পুরুষ পিতা হবে না, তারা প্রমাণ করতে হবে বৈধ বিবাহ ছিল। বিবাহ না থাকলে কি হবে না, এই লেজিটিমেসি হবে না। সম্ভবত মামলাটা এখনো আছে, এর কোনো আপডেট কিন্তু নাই। তো আদালতে 1 নম্বরে আপনার প্রমাণ করতে হবে, আপনি যখন কাউকে পিতা হিসেবে দাবি করবেন, তাইলে আপনার মায়ের সাথে তার বিবাহ হয়েছে, অথবা তালাকের 280 দিনের মধ্যে আপনার জন্ম হয়েছে, এতটুকু আপনার প্রমাণ করতে হবে। এর বাইরে ওই যে প্যাটার্নিটি নিয়ে, ডিএনএ টেস্ট নিয়ে কোনো লাভ হবে না। হইতে পারে যে সেখানে অবৈধ সম্পর্কের ফলে আপনি জন্মগ্রহণ করছেন। আর বাংলাদেশে এখন পর্যন্ত আইনগত যে নিয়মটা, যার সন্তানরা মায়ের দিক থেকে যাবতীয় কিছুর হকদার হবে। কোনো মহিলা যদি বিবাহ বহির্ভূত সন্তান গর্ভধারণ করে, তাহলে ওই মহিলার পিতৃপুরুষের সম্পত্তিও কিন্তু ওই যার সন্তান পাবে, কিন্তু ওই যাকে সে পিতা হিসাবে নিতে চাচ্ছে ওইখান থেকে কিছুই পাবে না, যদি লেজিটিমেস না হয়। এরপরে 114টা একটু ভালো করে দেখবেন, এখানে 9 প্রকারের বিভিন্ন ঘটনা বা অবস্থা বর্ণনা করা আছে, যেটা বিচারক ধরে নিতে পারে এইরকম ঘটনাটা ঘটছে। যেমন ধরেন যে আমরা বলছি যে কোথাও একটা চুরি হইলো, তো চুরির পরে একজন ব্যক্তির কাছে চোরাই মাল পাওয়া গেল, তো আদালত ধরে নিতে পারে উনি চুরি করছেন, অথবা উনি জেনে শুনে বুঝে ওই চোরাই মালটা গ্রহণ করছেন, দুইটার যে কোনো একটা হইতে পারে। এখন ওই ব্যক্তি অথবা কাউন্টার প্রমাণ করতে পারে যে না,
আমি এটা অর্ডিনারি কোর্স অফ বিজনেস আমি এটা ক্রয় করছি, তার মানে ওই প্রিজাম্পশন পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। এটা ছাড়া এরপরে আমরা সেখানে একমপ্লিশ সম্পর্কে জানি, যে যারা একসাথে অপরাধ করছে একজনের বক্তৃতা 100% আমরা বিশ্বাস করব না যতক্ষণ পারিপার্শ্বিক অবস্থার সাথে মিলিয়ে না দেখব। এরপরে যখন আপনি কাউকে কোনো চেক দিবেন, তো আইন ধরে নিবে যে সে আপনার কাছে টাকা পয়সা পাবে, একটা গুড কনসিডারেশন আপনাদের মাঝে আছে বলে আপনি তারে চেক দিচ্ছেন। তো এই জন্য বাংলাদেশে দেখবেন যে আপনি যদি গিফট আকারে কাউকে কোনো চেক দেন, ওই চেকের বিরুদ্ধে মামলা করা যায় না। ধরলাম যে আপনি কি করলেন, স্বামী তার স্ত্রীকে 10 লাখ টাকার একটা চেক দিল অ্যাজ এ গিফট হিসাবে, তো ওই স্ত্রী যখন ব্যাংকে দিবে, যখন টাকা পাবে না, স্ত্রী ওই চেক দিয়ে মামলা করতে পারবে না, কারণ এইখানে কি নাই, ওই যে গুড কনসিডারেশন যেটা সেটা নাই, এটা অ্যাজ এ গিফট। এটা কিন্তু মনে রাখবেন। এরপরে যদি আমরা বলি, সেখানে আরো একটা জিনিস আছে যে একটা স্বাভাবিক সময় ছাড়া যেটা বিলীন হওয়া সম্ভব না। যেমন ঢাকার পাশে বুড়িগঙ্গা, আপনি যদি বলেন বুড়িগঙ্গার অস্তিত্ব নাই, এটা সম্ভব না, 1 বছরে বুড়িগঙ্গা অস্তিত্বহীন হইতে পারে না। এখন আপনি যদি বলেন যে আপনার গ্রামের মধ্যে কি হয়েছে, 100 তলা একটা বিল্ডিং হয়ে গেছে, গত বছর ছিল না, তো স্বাভাবিকভাবে 100 তলা একটা বিল্ডিং 1 বছরে হইতে পারে না, তার মানে আইন ধরে নিবে যে এটা অবাস্তব। এরপরে সেখানে আছে যে আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয়, আপনি যদি উত্তর না দেন, তাইলে আপনার বিপক্ষে যাবে, এই জন্য উত্তর দেন নাই। আপনারা বলছে দলিলটা নিয়ে আসেন, আপনি আনেন নাই, তার মানে আপনার বিপক্ষে যাবে। সরকারি কাজ অথবা বিচারালয়ের কাজ স্বাভাবিকভাবে হচ্ছে, এটা আমরা ধরে নিতে পারি। আর যদি কোনো কাগজের মাধ্যমে কোনো লাইবিলিটি সৃষ্টি হয়, ওটা যদি আপনার কাছেই থাকে, আইন ধরে নিবে যে আপনার প্রতি কোনো লাইবিলিটি নাই। তো এইরকম 9টা জিনিস আছে 114-এর মধ্যে, এইটা লিখিত পরীক্ষার প্রশ্ন হয়, তো এর জন্য এই 9টা অবশ্যই অবশ্যই মুখস্থ করবেন, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এরপরে স্টপল রিলেটেড 3টা সেকশনই গুরুত্বপূর্ণ। নর্মালি এখানে যা লেখা আছে এখান থেকে পরীক্ষায় আসে না, আসে তার ভিতর থেকে। যেটা আমরা বলছি যে স্টেবল হচ্ছে একটা ঘটনাগত বিষয়, এটা প্রকাশ্য আইনের বিরুদ্ধে কাজ করে না। এটা ছাড়া এই যে স্টপল রিলেটেড আরও আমরা ডিটেল দিয়েছি, ওই ভিডিওটা একটু দেখে নেবেন, আর সেকশন নাম্বারটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এই টোটাল 3টা সেকশনই গুরুত্বপূর্ণ। এরপরে এই 3টা সেকশন আমাদেরকে বর্ণনা করে যে আদালতে কারা সাক্ষী হিসাবে আসতে পারবে। 108 আদালতের জেনারেল নিয়ম মনে রাখবেন, সবাই সাক্ষী দিতে পারে, কোনো সমস্যা নেই, যদি প্রশ্ন বুঝে সেই মোতাবেক অ্যান্সার যদি করতে পারে। এমনকি পাগল ব্যক্তিও সাক্ষী দিতে পারে যখন সে ভালো থাকে। ডাম উইটনেস মানে যে কথা বলতে পারে না, সেও সাক্ষী দিতে পারবে, তবে কন্ডিশন হচ্ছে প্রকাশ্য আদালতে দিবে। মামলার বাদী বিবাদী, দেওয়ানি মামলার বাদী বিবাদীও সাক্ষী দিতে পারে, এমনকি তাদের স্বামী স্ত্রীরাও সাক্ষী দিতে পারে। এমনকি ক্রিমিনাল মামলা যেটা আছে আমাদের, ফৌজদারি মামলা, যিনি আসামি থাকবেন, এই আসামির স্বামী বা স্ত্রীও কি করতে পারবে, পক্ষে এবং বিপক্ষে উভয় পক্ষে সাক্ষী দিতে পারবে। এরপরে আমরা বলেছি যে প্রিভিলেজ নিয়ে কিছু কথাবার্তা বলে, মানে যাদেরকে আদালতে আমরা বাধ্য করতে পারবো না যে আপনি সাক্ষী দেন, বা তারা সাক্ষী দিতে চাইলেও আদালত শুনবে না, তো এদেরকে বলে যে প্রিভিলেজ কমিউনিকেশন। 121-এ বলতেছে যে জজ এবং ম্যাজিস্ট্রেটদেরকে আমরা বাধ্য করতে পারবো না, বিবাহ চলাকালীন যেই সমস্ত কমিউনিকেশন হয়েছে এগুলো প্রকাশ করতে বাধ্য করতে পারবো না। রাষ্ট্রীয় ব্যাপারে যেগুলো রাষ্ট্রীয় বিভিন্ন প্রকার বিষয় আছে, যেগুলো অপ্রকাশিত জিনিস আছে, সেগুলো আমরা বাধ্য করতে পারবো না, আনপাবলিশড ডকুমেন্ট। এটা ছাড়া অফিসিয়াল যে কমিউনিকেশন হয়, যেমন একজন সচিব তার অধীনস্থ সচিবকে কি আদেশ দিলেন, ডিসি সাহেব ইউনোকে কি আদেশ দিলেন, পুলিশের কমিশনার তার সাবঅর্ডিনেট এসআইকে কি আদেশ দিলেন, এগুলো আমরা কি করতে পারবো না, বাধ্য করতে পারবো না যে প্রকাশ করেন। একটা অপরাধের সংবাদ পুলিশ কোথায় পাইলো, ম্যাজিস্ট্রেট কোথায় পাইলো, বা এনবিআর কোথায় পাইলো, এটা আমরা বাধ্য করতে পারবো না তাদেরকে। এরপরে 26 থেকে আমাদের এই যে 29 পর্যন্ত, এটা আইনজীবীর জন্য এই 4টা সেকশন, এগুলো পৃথকভাবেই পড়বেন, নর্মালি পরীক্ষায় আসে না। আপনি আপনার মক্কেলকে কি পরামর্শ দিলেন বা মক্কেল আপনার কাছে কি বলল, এগুলা প্রকাশ করতে পারবেন না। আপনার অফিসে যারা কাজ করে তাদের উপরে এটা প্রযোজ্য হবে। এটা ছাড়া আপনার মক্কেল যদি কোথাও ইচ্ছাকৃতভাবে বলেও ফেলায়, এর মানে এই না যে আপনিও সেখানে আবার গিয়ে বলবেন, আপনার উপর প্রিভিলেজটা বিদ্যমান থাকবে। আর আপনি যদি অ্যাজ এ লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে, যেমন ধরেন যে ব্যাংকের মধ্যে লিগ্যাল অ্যাডভাইজার থাকে, এখন ওই ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার একটা লোন রিলেটেড ব্যাংকের কর্মকর্তাদেরকে কি উপদেশ দিল, এটা কাউকে আমরা বাধ্য করতে পারবো না ওই লিগ্যাল অ্যাডভাইজারকে। তবে উনি যদি চায়, উনি প্রকাশ্য আদালতে গিয়ে স্বেচ্ছায় যদি বক্তৃতা দিতে চায়, স্বেচ্ছায় যদি সাক্ষ্য দিতে চায়, উনি দিতে পারবে। এটা হচ্ছে লিগ্যাল অ্যাডভাইজার রিলেটেড কমিউনিকেশন।
এরপরে যদি আমরা বলি 130 আর 31, এই দুটো আমাদের কাজের না, নর্মালি পরীক্ষায় আসে না। 132টা আপনি মনে রাখবেন যে আদালতে যারা সাক্ষী হিসাবে যাবে এরা নীরব থাকতে পারবে না, প্রশ্নের অ্যান্সার দিতেই হবে। ওই অ্যান্সার দিতে গিয়ে যদি এদের বিরুদ্ধে কোনো অপরাধ প্রকাশ পায়, যদি কোনো প্রকার নানা প্রকার যেই মান সম্মান হানি অথবা নানা প্রকার মামলায় জড়ানো, মানে যত প্রকার ভয়ভীতি আসুক তাদেরকে উত্তর দিতেই হবে। তবে তাদের জন্য সুবিধা হচ্ছে এই স্বীকারোক্তির ভিত্তিতে তাদেরকে শাস্তি দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না, এই স্বীকারোক্তি কোনো আদালতে ব্যবহার করা যাবে না। আপনি পৃথকভাবে এভিডেন্স পাইছেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু এই স্বীকারোক্তি ব্যবহার করা যাবে না। আর 133 এ কমপ্লিস, এটার মধ্যে আমরা বলছি যে 114তে আমরা পড়ে আসছি কি, 114 সাব ক্লজ 2 আমরা পড়ে আসছি এ কমপ্লিসের বক্তব্য যতক্ষণ পর্যন্ত আশেপাশে না মিলাবো গ্রহণযোগ্য না 100%। তবে এইখানে তার একটু উল্টা কথা বলে যে একমপ্লিসের বক্তব্যের উপর ভিত্তি করেই যদি কাউকে শাস্তি দেওয়া হয় এটা ইললিগাল হবে না, এটা বৈধ হবে। আর একটা মামলা প্রমাণ করার জন্য নির্দিষ্ট কোনো সাক্ষীর দরকার নেই। এরপরে 136টা পড়বেন, সবসময় বারবারই পড়বেন। সেটা হচ্ছে যে বিচারক ডিসাইড করবে কোনটা উনি গ্রহণ করবে কোনটা বর্জন করবে। অথবা উনি আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার এই সাক্ষ্যটা যে আমি যদি নেই আপনার মামলাতে কি প্রভাব পড়বে, মানে এই সাক্ষ্যটা নিলে আপনি কিভাবে মামলাটা জিতবেন, কিভাবে ডিফেন্স করতে পারবেন, আপনার কাছ থেকে কি করতে চাইতে জবাবদিহিতা চাইতে পারে। তার মানে 136 বিচারকের ক্ষমতা, উনি কোনটা অ্যাডমিশন করবেন কোনটা রিজেক্ট করবেন। 137 আর 138, 137-এ আমাদের ডেফিনেশন দেয় যে জবানবন্দি কাকে বলে, জেরা কাকে বলে, পুনঃ জবানবন্দি কাকে বলে। আর 138-এ বলে যে অর্ডারটা কেমন হবে, প্রথমে জবানবন্দি, তারপরে জেরা, তারপরে হবে যে আমাদের পুনঃ জবানবন্দি। এরপরে 39 আমাদের কাজের না, মানে যারা কোনো দলিল দিতে আসবে এদেরকে আমরা ক্রস এক্সামিনেশন করতে পারবো না। 140ও পরীক্ষায় আসে না, মানে আপনি যদি কারো চরিত্র বর্ণনা করতে যান আপনার ক্রস এক্সামিনেশন করা যাবে। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের লিডিং কোশ্চেন, এই 3টা সেকশন সবসময় গুরুত্বপূর্ণ। এটারে বলি যে আমরা ইশারা বা ইঙ্গিতবাহী প্রশ্ন, যে প্রশ্নের মধ্যে উত্তর আছে। তো এই 141 আর 143-এ বলে যে ক্রস এক্সামিনেশনের সময় নর্মালি আমরা কি করব, লিডিং কোশ্চেন করব। আর যদি জবানবন্দির সময় করতে চাই তাহলে অবশ্যই আদালতের পারমিশন লাগবে। তাহলে এই 3টা সেকশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 144টাও নর্মালি কাজের না। এটা হয় যে আসলে কোনো সাক্ষী যদি বলে যে এই রকম একটা দলিলের মধ্যে আমি পড়ছি, দলিলের অস্তিত্ব আছে, তাহলে 144 বলে যে অপরপক্ষ কি করতে পারে, আদালতকে বলতে পারে যে ওই দলিলটা নিয়ে আসতে বলে, নাইলে তার সাক্ষ্য গ্রহণটা স্থগিত রাখেন। তার মানে কোনো পক্ষ যখন বক্তৃতাকালে বলবে যে এই রকম একটা ডকুমেন্টের অস্তিত্ব আছে, তাহলে অপরপক্ষ তখন আপত্তি করতে পারবে যে ওই দলিলটা আদালতে নিয়ে আসা হোক, যদি না আনে এই সাক্ষ্য গ্রহণ করা যাবে না। তো নর্মালি পরীক্ষায় আসে না। কিন্তু 145টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কন্ট্রাডিকশন করা। মানে যে কোনো ব্যক্তি পূর্বে একটা কথা বলছে আজকে ভিন্ন কথা বললে আপনি 145-এর অধীনে তার এই কন্ট্রাডিকশনটা আদালতে শো করাইতে পারবেন। এরপরে 146 থেকে প্রায় 151-52 পর্যন্ত সবই হচ্ছে ক্রস এক্সামিনেশন রিলেটেড বিভিন্ন প্রকার উক্তি। এর মধ্যে 146টাই জাস্ট একটু আমাদের গুরুত্বপূর্ণ, যে ক্রস এক্সামিনেশন বা জেরা যখন করবেন আপনি কি কি প্রশ্নগুলো লিগালি তারে করতে পারবেন। তো এখানে 3 প্রকারের প্রশ্ন আছে, দেখবেন যে একটা হচ্ছে তার ভেরাসিটি যাচাই করার জন্য, সত্যবাদিতা যাচাই করার জন্য। একটা হচ্ছে ওই ব্যক্তি আসলে কি, তার সামাজিক মর্যাদাটা কি, এটা যাচাই বাছাই করার জন্য। যত প্রকার প্রশ্ন আছে এগুলো লিগালি প্রশ্ন, এগুলো আপনি করতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। এরপরে সেখানে এডিশনাল 2022 সালে একটা ক্লজ যুক্ত করা আছে যেটা পূর্বে ছিল না। সেটা হচ্ছে যদি মামলাটা ধর্ষণ মামলা হয়, রেপ রিলেটেড মামলা হয় বা মহিলা শ্লীলতাহানি রিলেটেড মামলা হয়, তাহলে আদালতের অনুমতি ছাড়া ওই ব্যক্তির, ওই মহিলার চরিত্র সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না। যদি আপনি তাকে ক্রস এক্সামিনেশনে তার চরিত্র নিয়ে প্রশ্ন করতে চান তাইলে আদালতের পারমিশন লাগবে। পারমিশন ছাড়া দোষিতার পূর্ববর্তী চরিত্র নিয়ে কোনো আপনি প্রশ্ন করতে পারবেন না। 146টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 47, 48, 49 নর্মালি এগুলা কাজের না, আপনি চাইলে বাদ দিতে পারেন, তারপরেও যদি মন চায়। 147-এ বলতেছে যে আসলে
আদালত ডিসাইড করবে কখন সাক্ষীকে সে বাধ্য করবে, অ্যান্সার করবে কি করবে না, এটা আদালতের উপর বিষয়, আদালত ডিসাইড করবে। এরপরে যদি আমরা দেখি এখানে গুরুত্বপূর্ণ আর নাই, 154টা আছে আমাদের। এই যে হোস্টাইল উইটনেস, আপনার নিজের সাক্ষী যখন আপনার বিরুদ্ধে বক্তৃতা দিবে, তো এটা হচ্ছে 154 অধীনে হোস্টাইল উইটনেস। এরপরে 155টা আপনি একটু দেখতে পারেন যে ক্রস এক্সামিনেশন সময় কিভাবে ওই যে আমরা চরিত্রটা হনন করব, সাক্ষীরই চরিত্র হনন করবেন। তো সেখানে 3-4টার মতো বিভিন্ন কথাবার্তা বলা আছে, যেমন ধরেন যে সে বিশ্বাসযোগ্য না, এটা ছাড়া আমরা বলতে পারি সে ঘুষ গ্রহণ করছে। তো এইরকম 3টার মতো জিনিস দেওয়া আছে, ওইটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে 159 রিফ্রেশিং মেমোরি, সেকশন নাম্বারটাই গুরুত্বপূর্ণ, অত কিছু নাই আর। এরপরে সরাসরি 165, সেটা হচ্ছে যে কোন সাক্ষীটা আদালত যদি কোনো ব্যক্তিকে কোনো প্রশ্ন করে অ্যান্সার করে, যদি মামলার বাইরেও হয়, আমরা কি করতে পারবো না, আপত্তি করতে পারবো না। মানে আদালত যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারে, যে কোনো নথি চাইতে পারে, এখানে আমাদের আপত্তি করার কোনো সুযোগ নাই। আর যদি ওই প্রশ্নের উত্তরটা আমরা ক্রস এক্সামিনেশন করতে চাই, তাহলে আদালতের পারমিশন লাগবে। আর সর্বশেষ হচ্ছে আমাদের 167, যে আদালতের যদি যেই এভিডেন্সটা সে গ্রহণ করছে অথবা বর্জন করছে, এটাতে যদি মূল মামলার মেরিটে যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমরা কি করতে পারবো না, এইটার ব্যাপারে আপিল বা রিভিশন আদালতে যত কিছুই করি আমরা নতুন করে আমাদের বিচার হবে না, মানে ওই মামলার জাজমেন্টটা চেঞ্জ হবে না। তো এই ছিল টোটাল আমাদের সাক্ষ্য আইন রিলেটেড জিনিসটা। যদি আপনি একটু রিভিশনটা যদি এই কয়েকটা সেকশনও ভালো করে